পলাশ ট্রেডার্স ২০২০ সালের ১লা এপ্রিল তারিখে ৫ লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে ২০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জেট পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে পলাশ ট্রেডার্স ১লা এপ্রিল তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক করার সময় ১লা এপ্রিল, কিন্তু এখানে কিন্তু ১লা জানুয়ারি বলেনি, বলছে ১লা এপ্রিল তারিখে ৫ লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে এবং এই মেশিনটিকে কার্য উপযোগী করতে তারা দুই ধরনের ব্যয় করে। একটা হচ্ছে পরিবহন ব্যয় এবং আরেকটি হচ্ছে সংস্থাপন ব্যয়। পরিবহন ব্যয় কত হয়? ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে ৫০,০০০ টাকা। এই যে আমরা ৫ লক্ষ টাকা দিয়ে যে মেশিনটা ক্রয় করা হলো, ২০,০০০ এবং ৫০,০০০ টাকা হচ্ছে এটির কার্য উপযোগী ব্যয়। এরপরে বলছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে ১০ বছর, অর্থাৎ এই মেশিনটি ভালোভাবে ১০ বছর কার্য সম্পাদন করতে পারবে এবং এই ১০ বছর শেষে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এই ১০ বছর মেশিনটি ব্যবহার করার পর এই মেশিনটিকে ১,২০,০০০ টাকায় বিক্রি করা যাবে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে অঙ্কের ভাষায় ভগ্নাবশেষ মূল্য বলে থাকি। এরপরে বলছে যে প্রতি বছর, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে আমাদের এই হিসাব বছর সম্পন্ন করে। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জেট পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এখানে আমাদের যে অবচয় ধার্য করতে বলছে সেটি হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান জেট পদ্ধতিতে অবচয় নির্ধারণ করতে হবে। এই ক্রমহ্রাসমান জেট পদ্ধতিতে অবচয় নির্ণয় আমরা ক নাম্বার, এখানে প্রথমে আমরা ক নং অংশের সমাধান করব। বলছে যে ক্রমহ্রাসমান জেট পদ্ধতিতে প্রথম ২ বছরের অবচয় সারণী প্রস্তুত করো। এই অবচয় সারণী প্রস্তুত করার জন্য আমরা এখানে একটি ছক বা কলাম অঙ্কন করে নিলাম। দেখো অঙ্কে আমরা এখানে এই কলামটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে বলছে যে ২ বছরের করতে হবে, যেহেতু তাহলে এখানে ২টি কলাম দিয়ে নিলাম। এখন প্রথম যে কলামটি দিয়েছি সেটি হচ্ছে আমাদের সাল। অঙ্কটি শুরু হয়েছে ২০২০ সালে, তার মানে ২ বছরের যেহেতু করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে সাল হবে ২০২০ এবং পরের সালটি হবে অবশ্যই ২০২১। এর পরের কলামটি দিয়েছি আমরা প্রারম্ভিক মূল্য। এই প্রারম্ভিক মূল্য আমরা কিভাবে বের করব? দেখো এই মেশিনটি আমরা ক্রয় করেছি ৫ লক্ষ টাকা দিয়ে। এই ৫ লক্ষ টাকা দিয়ে মেশিনটি ক্রয় করার পরে কিন্তু মেশিনটি দিয়ে কাজ করা যায়নি। এটিকে কার্য উপযোগী করতে ২০,০০০ টাকা হচ্ছে পরিবহন সংস্থাকে দেওয়া হয়েছে এবং এটিকে সংস্থাপন করতে আরও ৫০,০০০ টাকা ব্যয় করা হয়েছে। তাহলে ৫ লক্ষ টাকা যোগ হচ্ছে ২০,০০০ টাকা যোগ হচ্ছে ৫০,০০০ টাকা, তাহলে কত টাকা হচ্ছে? ৫,৭০,০০০ টাকা হচ্ছে এই মেশিনটির কি মূল্য? এই মেশিনটির প্রারম্ভিক মূল্য। এরপরে বলছে কি অবচয়। দেখো আমরা এখন কি করব? এই মেশিনটির আমরা কি করব? অবচয় নির্ধারণ করব। অবচয় নির্ধারণের ক্ষেত্রে এখানে আমরা একটু ক্যালকুলেশনে যাই, এটি না তাহলে আমাদের এটি কি হবে? বুঝতে সুবিধা হবে। যদি আমরা এটি ক্যালকুলেশন আকারে তোমাদের দেখাই তাহলে তোমরা সহজেই এই অঙ্কটি বুঝতে পারবে। দেখো মেশিনটি ক্রয় করা হয়েছে আমাদের ৫,৭০,০০০ টাকা দিয়ে। এই মেশিনটি তাহলে কয় পার্সেন্ট অবচয় ধার্য করব আমরা, সেটি কিন্তু আমাদের অঙ্কে স্পষ্ট করে বলা নেই যে কত পার্সেন্ট হারে এই মেশিনটির অবচয় ধার্য করতে হবে। তাহলে যেহেতু অবচয় হার বলা নেই, তাহলে আমরা প্রথমেই অবচয়ের হার বের করার সূত্রটি আমরা জানব। অবচয়ের হার সমান হচ্ছে, সবসময় মনে রাখবে, ১০০ ভাগ হবে আমাদের এই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল। তাহলে আমরা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দেব। আয়ুষ্কাল দিয়ে আমরা কি করব? এটাকে ভাগ দেব, তারপর কি করব? গুণ দেব হচ্ছে ২। এটি হচ্ছে কি অবচয়ের হার নির্ণয়ের সূত্র। ১০০ ভাগ হবে কি আনুমানিক আয়ুষ্কাল, গুণ হবে কি ২। এখন তাহলে আমরা আসি এখানে কিভাবে বের করলাম। তাহলে ১০০ কি করব? ১০০কে আমরা ভাগ দেব। এখানে অঙ্কে আনুমানিক আয়ুষ্কাল কত বলা আছে? ১০ বছর। তাহলে ১০ দিয়ে ভাগ দেব ১০, গুণ দেব কত? ২। তাহলে ১০০কে যদি আমরা ১০ দিয়ে ভাগ দেই
তাহলে হবে 10কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে হবে আমাদের 20%। এটি আমাদের কি বের করলাম আমরা? এটি বের করলাম আমাদের অপচয়ের হার। এখন আমরা অপচয় বের করতে পারবো সহজেই, যেহেতু আমরা অপচয়ের হার আমরা বের করলাম। এখন এই 5,70,000 টাকাকে কি করব, কয় পার্সেন্ট বের করবো আমরা? এই 5,70,000-এর কত পার্সেন্ট? অঙ্কে বলা আছে যে 20 গুণন দেব, তাহলে গুণ কত পার্সেন্ট? 20%। এখন এই যে 20% দিয়ে বের হলেই কিন্তু আমাদের অঙ্কটি কি হবে? আমাদের অঙ্কটির 1 বছরের অবচয় বের হবে। কিন্তু এই মেশিনটি কি বছরের শুরুতে ক্রয় করা হয়েছে? হয়নি, কিন্তু মেশিনটি 1 এপ্রিল তারিখে ক্রয় করা হয়েছে। যেহেতু 1 এপ্রিল তারিখে ক্রয় করা হয়েছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কিন্তু এই মেশিনটি ক্রয় করা হয়নি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত ছিল। তাহলে ছিল হচ্ছে কত? এপ্রিলের 1 তারিখ থেকে। তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 9 মাস। তাহলে আমরা অবশ্যই সবসময় কি করব? 9 মাসের ধার্য করব। তাহলে আবার কি করব? তাহলে গুণন 9 দেব এবং ভাগ দেব কত দিয়ে? 12 দিয়ে। অর্থাৎ যখন আমরা এই 5,70,000 টাকার 20% কাটবো তখন কত হবে? তখন আমাদের 1 বছরের বের হবে। 1 বছরকে কি করব? এই 1 বছরের টাকা তো আমরা তো 1 বছরের অবস্থায় ধার্য করব না, আমরা ধার্য করব কয় মাসের? 9 মাসের। তাহলে 1 বছরের যে টাকাটা হবে সেটাকে আমরা কি করব? 9 দিয়ে 12 দিয়ে যদি আগে ভাগ দেই এবং 9 দিয়ে গুণন দেই, 12 দিয়ে ভাগ দিলে কি হবে? 1 মাসের বের হবে এবং 9 দিয়ে গুণ দিলে আমাদের 9 মাসের বের হবে। তাহলে আমাদের অবচয়ের পরিমাণে হবে কত টাকা? 85,500 টাকা। তাহলে অবচয় হলো আমাদের 85,500 টাকা। পঞ্জীভূত অবচয় হবে আমাদের, এখানে দেখো পঞ্জীভূত অবচয় হবে, এই প্রথম যেটা হবে অবচয় সেটি কিন্তু আমাদের হবে এখানে পঞ্জীভূত অবচয়। তাহলে এটাই হবে আমাদের পঞ্জীভূত অবচয়। এখন আসো পুস্তক মূল্য। এই পুস্তক মূল্য কি হয়? পুস্তক মূল্য হয় সবসময় এই 5,70,000 টাকা থেকে কি করতে হবে? আমাদের অবচয়ের টাকাটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। যদি আমরা এই 5,70,000 টাকাকে এই 5,70,000 টাকাকে যদি আমরা এই 5,70,000 টাকা থেকে যদি আমরা কি করব? এই এই টাকাটা আমরা অবচয়ের টাকাটা বাদ দেবো। তাহলে অবচয়ের টাকাটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 4,84,500 টাকা। কি করেছি? প্রারম্ভিক মূল্য থেকে শুধু সেই সালের অবচয় বাদ দিয়েছি, তাহলেই আমরা পুস্তক মূল্য পেয়েছি। এখন এই পুস্তক মূল্য অর্থাৎ এটি আছে আমাদের কি? সমাপনী মূল্য। এটি যদি প্রারম্ভিক হয় তাহলে অবশ্যই পুস্তক মূল্য বা সমাপনী মূল্য। তাহলে যেটা বছরের শেষে আমাদের সমাপনী মূল্য হয় সেটি কিন্তু আবার বছরের শুরুতে এসে প্রারম্ভিক মূল্য হয়। এখন এই সালের আমাদের অবচয় কত হবে? দেখো, এখন তো আর কোনো ভেজাল নেই। এটি ছিল আমাদের প্রথম বছরের অবচয় যখন বের করছি, কিন্তু পরের সালের অবচয়ে কোনো ভেজাল নাই। তাহলে কি করতে হবে? 4,84,000 এই 84,500 টাকাকে কি করব? গুণ দেব কয় পার্সেন্ট? আমাদের 20%। তাহলে কি হবে? আমাদের অবচয়ের পরিমাণ হবে কত টাকা? 96,900 টাকা। এখন 96,900 টাকা। এখন এখানে কি করব? ক্রমপঞ্জীভূত বের করব। পঞ্জীভূত বের করার জন্য কি করতে হবে? এখানে 85,500 টাকার সাথে কি করব? এই 96,900 টাকা যোগ করব। তাহলে আমাদের এই সালের পঞ্জীভূত বের হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 1,82,400 টাকা। এখন আসি পুস্তক মূল্য। পুস্তক মূল্য কিভাবে বের করব? এই প্রারম্ভিক মূল্যের সাথে কি করব? এই 96,000 সেই সালের অবচয়ের পরিমাণটা আমরা বাদ দিয়ে দেব। তাহলেই আমাদের এখানে পুস্তক মূল্য বের হয়ে আসবে। যদি আমরা সেটা করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 3,87,600 টাকা। এটি হচ্ছে কি করলাম আমরা? অবচয় সারণী। এরপর খ নং অংশে বলা হয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। এই প্রথম 2 বছরের আমরা কি করব? জাবেদা প্রস্তুত করব। এখন আসি আমরা খ নাম্বার করণীয়তে। এখানে দেখো আমরা দিয়ে রেখেছি সবটা যে কি করতে বলছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অঙ্কের করণীয় হচ্ছে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। এটি আমাদের অঙ্কের করণীয়। তাহলে জাবেদার ছক আমরা এখানে লিখে দিলাম। এখন এটি হচ্ছে আমরা জানি সবসময় জাবেদার কলাম সবসময় কয়টি হয়? জাবেদার কলাম সবসময় 5টি। এখন যেটারই জাবেদা আমাদের করতে বলুক, জাবেদার কলামই হচ্ছে আমাদের 5টি। প্রথমে আসি তারিখে। তারিখ দেখো, এখানে অঙ্কটি বলা হয়েছে 2020 সালের
এই মেশিনটি ক্রয় করা হয়েছে। তাহলে 2020 আমরা এখানে দিয়ে দিলাম। অঙ্কটি শুরু হয়েছে আমাদের 1 এপ্রিল তারিখে। তাহলে আমরা কিন্তু এখানে তাহলে শুরু করব এপ্রিল দিয়ে, যেহেতু এখানে এই মেশিনটি এপ্রিলেই ক্রয় করা হয়েছে, তাহলে এপ্রিলের কত হবে 1। প্রথমে এপ্রিলের 1 তারিখে কি বলা হয়েছে যে 5 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে, এবং এই ক্রয়ের পর কি করছে, মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বাবদ আরো 20,000 এবং 50,000 অর্থাৎ মোট 70,000 টাকা খরচ করা হয়েছে। আমরা যদি মেশিনের ক্রয়ের চাবেদাটা আগে লক্ষ্য করি, আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো লেনদেনের সম্পদ যদি আমরা মেশিনটি ক্রয় করি, তাহলে এই মেশিনটি কি, মেশিন হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ। যখন আমরা মেশিনটি ক্রয় করেছি তখন প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যে স্থায়ী সম্পদের পরিমাণ সবসময় বৃদ্ধি পায় সেটি সবসময় আমাদের ডেবিট হয়। তাহলে কি বৃদ্ধি পেয়েছে, আমাদের এখানে মেশিন ক্রয় করেছি, তার মানে আমাদের মেশিন বৃদ্ধি পেয়েছে। স্থায়ী সম্পদ বৃদ্ধি পেলে সেই মেশিন, সেই হিসাব খাতটি আমাদের ডেবিট হয়। এবং এই মেশিনটি আমরা ক্রয় করেছি, দেখো ক্রয় করেছি কি মাধ্যমে, এখন আছে এই ক্রয়ের পর অর্থ পরিশোধের উপায় বলা থাকে। এখানে কিন্তু অর্থ পরিশোধ দুইভাবে করা যায়, একটা হচ্ছে নগদে এবং একটা বাকিতে। যেহেতু এই মেশিনটি আমরা যে ক্রয় করলাম এটি অর্থ পরিশোধ অর্থাৎ বাকিতে না নগদে ক্রয় করেছি সেটি বলা নেই। যেহেতু বলা নেই তাহলে আমরা ধরে নিতে পারি নগদে ক্রয় করেছি। তাহলে নগদান হিসাব হবে, নগদান কি, নগদান হচ্ছে প্রতিষ্ঠানের নগদ তহবিল থেকে টাকা। তাহলে নগদান হিসাব হবে আমাদের কি, ক্রেডিট। দেখো মেশিন ক্রয়ের ফলে আমাদের মেশিন কিন্তু আমাদের ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার কি করছি, নগদানও তো সম্পদ, তাহলে নগদান ক্রেডিট কেন করলাম সবসময়, তাহলে সম্পদ যখন বৃদ্ধি পেয়েছে তখন আমরা ডেবিট করেছি, নগদ টাকাও প্রতিষ্ঠানের তরল সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, সুতরাং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। টাকার পরিমাণে আসি, টাকার পরিমাণ হবে কত, 5 লক্ষ না 5,70,000? অবশ্যই 5,70,000, কারণ আমরা 5,70,000 টাকা দিয়ে এই মেশিনটা কি করেছি, ক্রয় করেছি। তাহলে 5,70,000 টাকায় আমরা এখানে দেব। এখন এখানে কিন্তু শেষ নয়, এখানে বলছে যে এই যে মেশিনটা আমরা ক্রয় করলাম, এই মেশিনটির ক্রয়ের ফলে এখানে আমরা একটু ছোট করে নোট দিতে হবে, আমাদের টিকা লিখতে হবে, যেটা হবে কি করলাম, আমরা কি করলাম, যে মেশিন ক্রয় করা হলো, এটি আমাদের এখানে রিমার্কস আকারে লিখে দিতে হবে। এই লিখে দেওয়ার পর অবশ্যই এটাকে আমাদের কি করতে হবে, এটা এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে, যে প্রত্যেকটা লেনদেন সাথে সাথেই আমাদের ক্লোজ করে দিতে হবে। এটি হলো আমাদের মেশিন ক্রয়ের জাবেদা। এখন তার মানে আমরা এখান থেকে জাবেদা করলাম। এরপর বলছে যে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 1,20,000 টাকা, হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর, প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জেদ পদ্ধতিতে অবচয়। তার মানে এখন আমাদের কি করতে হবে, অবচয়ের জাবেদা দেখাতে হবে। এখন যখন আমরা এই মেশিনটি ক্রয় করেছি কিন্তু এপ্রিল, এরপরে কি করতে হবে, আমাদের অবশ্যই জাবেদা দেখাতে হবে। কিসের জাবেদা দেখাতে হবে, ক্রমহ্রাসমান জেদ পদ্ধতিতে এই মেশিনের আমাদের কি করতে হবে, আমরা কি করব, এটির অবশ্যই অবচয় দেখাবো। এখন অবচয়ের কত তারিখে দেখাবো, আমরা তো ক্রয় করছি এপ্রিল, কিন্তু অবচয় কত তারিখে দেখাবো, অবচয় কিন্তু আবার আমাদের দেখাতে হবে সবসময়, মনে রাখতে হবে যে অবচয় সবসময় মাসের বা সালের বা বছরের শেষের তারিখ হয়। যেহেতু এখানে সাল বলা আছে, 31 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়, তার মানে আমরা দেবো 31 ডিসেম্বর। এখনো অবচয়ের জাবেদা কি, অবচয়ের জাবেদা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব হবে আমাদের ডেবিট। এবং তাহলে ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে আমাদের পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা টাকার পরিমাণ কিন্তু অঙ্কের শুরুতেই বের করেছিলাম, কত টাকা, আমাদের 5,70,000 টাকা, যেটা ক নাম্বার অঙ্কে বের করেছি, কত টাকা, 85,000 কত 500 টাকা, এবং ক্রেডিটেও হবে আমাদের ওই 85,500 টাকা। এখন এখানে আমাদের রিমার্কসে কি লিখবো, রিমার্কসে এখানে লিখে দিলাম, যেহেতু কি লিখবো, যে কি করলাম আসলে, আমরা এটা কি করলাম, এটি জাবেদা যেটা করলাম যে অবচয় ধার্য করা হলো, আমরা এটাই কিন্তু লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর কি করতে হবে, আমাদের এটাকে অবশ্যই এখান থেকে কি করব, আবার প্রত্যেকটা, যেহেতু ওইটা আমরা যখন ক্লোজ করেছি অনুরূপভাবে এটাও আমরা এখানে ক্লোজ করে দেব। এরপরে কি করতে হবে, এখানেই কিন্তু শেষ নয়, এখানে এই বিষয়টাকে আরো কি করতে হবে, আমাদের
ওই যে যে অবচয় করার পরে আমাদের কি করতে হয়, এই অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তাহলে যখন আমরা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করব, তখন ডেবিট হবে আমাদের অবচয়, আয় বিবরণী হিসাব হবে আমাদের ডেবিট। কি করব, অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করব। অবচয় আয় বিবরণী হবে ডেবিট, এবং কি কোন হিসাবকে আমরা স্থানান্তর করতেছি, অবচয় হিসাবকে। তাহলে অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট। ক্রেডিট কত টাকা, এই টাকাটাই কিন্তু, অর্থাৎ এখানে যে টাকাটা ছিল এটাকেই তো আমরা স্থানান্তর করতেছি। তাহলে ডেবিট ওটা এবং ক্রেডিট হবে এটাই। ডেবিট ডেবিট 85,500 এবং ক্রেডিটও হবে আমাদের 85,500। কি করলাম, এখানে কিন্তু আমাদের সেটা লিখে দিতে হবে। কি লিখবো, অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এটা আমাদের এখানে লিখে দিতে হবে যে স্থানান্তর করা হলো। এটি আমাদের অবশ্যই লিখে দিতে হবে। আমরা কি করছি, প্রথমে আমরা অবচয় হিসাবকে দেখাইছি এবং অবচয় হিসাবকে কি করলাম, আয় বিবরণীতে স্থানান্তর করলাম। এই অবচয় হিসাব ডেবিট দেখাবো এবং আয় বিবরণীতে স্থানান্তর করা হলো, সেটি আমরা এখানে দেখিয়ে দিলাম। এই ছকটি আমরা একটু সুবিধার জন্য আমরা একটু বড় করে দিচ্ছি, তাহলে বড় করলে যাতে আমাদের এই করা হলো কথাটি এখানে ধরে। এখানে দেখতে পাচ্ছি ছকটা একটু ছোট হয়েছে, আমরা এখানে একটা লাইনে নেওয়ার জন্য এটা করলাম। এখানে যখন এটা শেষ হলো, তাহলে আবার কি করব, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এটি গেল আমাদের কত, 2020। আমাদের কিন্তু করতে বলছে যে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। এখানে আমরা 2001 সালের অবস্থা, 2020 সালের অবস্থা করলাম। তাহলে এখন আসি 2021। 2021-এ আবার কি আসবে, ডিসেম্বর কত 31। অনুরূপভাবে দেখো, যখন আমরা 2020 সালের জাবেদা করেছি তখন কিন্তু এই অংশটুকু দেখিয়েছি। কারণ কি, 2020 সালের এপ্রিল মাসের 1 এপ্রিলে মেশিনটি ক্রয় করা হয়েছে। কিন্তু 2021 সালে যখন আমরা জাবেদা করব, তাহলে তখনও কি এটা লিখবো না? কেন লিখবো না? কারণ তখন 2021 সালে কিন্তু মেশিন ক্রয় করা হয়নি, মেশিনটি শুধুমাত্র একবারই ক্রয় করা হয়েছে। তার মানে শুধুমাত্র এইটুকু এবং এইটুকু জাবেদা হবে। প্রথমে অবচয় হিসাব দেখাবো, অবচয় হিসাবের কতটুকু, অবচয় হিসাবের জাবেদা এইটা। তাহলে অবচয় হিসাবের জাবেদা এটাই আমাদের আবার লিখতে হবে। শুধু কি করতে হবে, টাকার পরিমাণ কত হবে, পরের সালে আমরা টাকার পরিমাণ বের করেছি 96,900 টাকা। তাহলে আমরা 96,900 টাকা ডেবিট করব এবং অনুরূপভাবে আমাদের ক্রেডিটও করতে হবে কত, ওই 96,900 টাকা। এটা করার পর কি করব, আমরা প্রথমে অবচয় দেখাবো। তাহলে অবচয় দেখালাম, এটা এখানে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে কি করতে হয়, অবচয় হিসাবকে কি করব, আয় বিবরণীতে স্থানান্তর করব। এরপরে তাহলে এখানে আমরা অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করব। এটাও কিন্তু আমাদের কত তারিখ, এটাও কিন্তু ওই একই তারিখ। যেহেতু দেখো দুটা সবসময় একই তারিখ হয়, প্রথমে অবচয় হিসাবে জাবেদা করতে হয় এবং পরে অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তাহলে টাকার পরিমাণ একই হবে, যেহেতু এই একই টাকা, ওটাকেই তো আমরা আয় বিবরণীতে স্থানান্তর করেছি। সুতরাং টাকার পরিমাণও এখানে কোনো পরিবর্তন হবে না। শুধু কি হবে, শুধু আমাদের যে সালের অবচয় সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এটা হলো কি, প্রথম 2 বছরের আমরা কি করলাম, জাবেদা দেখালাম। এরপরে আমাদের কি করতে হবে, 2022 সালের মেশিন হিসাব প্রস্তুত করো। এই মেশিন হিসাবে আমরা এখন যাই। এখন দেখো আমরা মেশিন হিসাব করব। এখানে মেশিন হিসাবের ছকটি আমি আগে থেকেই অঙ্কন করে রেখেছি। এখন তোমাদের যাতে আমাদের কম সময় লাগে সেজন্য 2022 সালের মেশিন হিসাব, এই যে বিষয়টি সেটি আমাদের এখানে মেশিন হিসাব আমরা এখানে লিখে দিলাম যে আমাদের এটা গ নাম্বার করণীয় মেশিন হিসাব। তোমরা এটি আগেও, আমি এখানে আমার বোঝার জন্য এটি আগেই করে রেখেছি। এখন তারিখে আসি, 2022 সালের কিন্তু বলছে কি, দেখো 2022 সালের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অঙ্কটা শুরু হয়েছে কিন্তু 2020 সালের এপ্রিল মাসে, কিন্তু বলছে 2022 সাল পর্যন্ত। তার মানে 20-এর করতে হবে, 21-এর করতে হবে এবং 2022 এই 3 সালের মেশিন হিসাবে আমাদের করতে হবে।
তাহলে 2020 সাল আমরা প্রথমেই দেব। 2020 সালের অঙ্কটা শুরু হয়েছিল কত মাসে? এপ্রিল মাসে। তাহলে এপ্রিলের কত তারিখ? এপ্রিল 1 তারিখ। এপ্রিলের 1 তারিখে মেশিন হিসাব, এটি বোঝার জন্য আমরা কি করব জানো? এটি মেশিন হিসাব মানে কি? মেশিনের যে আমরা মেশিন যখন ক্রয় করেছি তখন জাবেদা লিখেছি। মেশিন হিসাব কি করেছি? মেশিন হিসাব করেছি ডেবিট এবং ক্রেডিট কি করেছি দেখো। এখানে যদি আমরা এটা দেখি যে মেশিন হিসাব ডেবিট এবং কি নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে এটি জাবেদা দেখে, যেহেতু এটা খতিয়ান আমাদের করতে হয়, অবশ্যই খতিয়ান শিখতে গেলে জাবেদা ছাড়া খতিয়ান কখনোই করতে পারবে না। তাহলে মেশিন হিসাব আমাদের কি হবে? মেশিন হিসাব কি? ডেবিট। এখানে মেশিন হিসাব প্রথমে কি করছি? ডেবিট। ডেবিট কত টাকা করছি? 5,70,000 টাকা। অর্থাৎ এখানে মেশিন হিসাব ডেবিট, মানে মেশিন হিসাব ডেবিট। ডেবিট কলামে আমরা টাকাটা দেব। কিন্তু লেখার সময় আমাদের এই দেখো এখানে বিষয়টা হচ্ছে মেশিন হিসাব যেহেতু ডেবিট, কিন্তু আমাদের বিবরণের ঘরে লেখার সময় সবসময় এই বিপরীতটা করে লিখতে হয়। মেশিন হিসাব কি? ডেবিট। মূল বিষয় হচ্ছে মেশিন হিসাব ডেবিট, কিন্তু লেখার সময় আমাদের যেহেতু খতিয়ান করব বিপরীতটা লিখতে হয়। এটি হচ্ছে খতিয়ান শেখার সবচেয়ে সহজ একটা উপায়। লেখার সময় আমরা কি করব? নগদান হিসাব লিখব, যে নগদান হিসাব। এখন এটি কিন্তু ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স তার মানে এখানেও আমাদের 5,70,000 টাকায় লিখতে হবে। এটি গেল 2000 কত সালের? 20 সালের। এরপর আসো 2000 কত? 21 সাল। 2021 সালে কত তারিখ দেব? 2021 সালে সবসময় ডিসেম্বর দেব, কারণ 2021 সালের 1 তারিখের কোনো লেনদেন নেই, তার মানে 31 তারিখে। এটি খুব সহজেই বুঝতে পারবে। সেটা হচ্ছে পরে যতগুলো সাল তোমাদের করতে বলবে শুধু সেই সালগুলোর আমাদের কি করতে হবে? ব্যালেন্স টানতে হবে। শুধু সেই সালগুলোর আমরা কি করব? ব্যালেন্স টানবো। কত টাকা? এই 5,70,000 টাকা। 5,00,000 কত? 70,000 টাকা। এটি গেল কত সাল? 2021 সাল। এরপরে আসো 2022 সাল। তারিখ কত? ডিসেম্বরই। ওই ডিসেম্বরই হবে আমাদের 31। এরপরে আবার কি করব? আবার ওটাই লিখবো যে ব্যালেন্স। ব্যালেন্স লিখে দেবো আমরা। ব্যালেন্স কত টাকা? এই 5,70,000 টাকায়। তাহলে 5,70,000 টাকা। এটি হলো আমাদের কি হিসাব? এই যে মেশিন হিসাব। খুব সহজ, কিন্তু একটু দেখলেই, আরেকবার দেখলেই তোমরা বুঝতে পারবে। পারলে অঙ্কটি বারবার দুই একবার ভালো করে দেখলেই অঙ্কটি অবশ্যই শিখতে পারবে। এর মধ্যে কোনো সমস্যা হলে বা কোনো অঙ্কের কোনো অংশ বুঝতে সমস্যা হলে আমাকে মেইল অথবা হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।